হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলে যে আদি কবি রয়েছে তার নাম এবং তার কাব্য সম্পর্কে কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সিলেবাসে যে চণ্ডীমঙ্গলের যে টপিকটা রয়েছে সেটার উপর থেকে কিন্তু আমি ক্লাস করাচ্ছি। এর আগে কিন্তু আরো 2টা ক্লাস করিয়েছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই আগে একবার দেখে নেবে, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিন নিচে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের জন্য রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নিলে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পালসারি। সেই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি চণ্ডীমঙ্গল কাব্য যে রয়েছে তার যে আদি কবি রয়েছে সেই আদি কবি সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি বলছি, চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছেন মানিক দত্ত, ঠিক আছে? তার সঙ্গে চণ্ডীমঙ্গলের যে শ্রেষ্ঠ কবি সেই শ্রেষ্ঠ কবি সম্পর্কেও বলে দিচ্ছি। এই চণ্ডীমঙ্গলের টপিকটার উপর থেকে এর আদি কবিকে এবং তার সঙ্গে শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভার যে পরিচয় সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো আদি কবির নাম বলে দিলাম চণ্ডীমঙ্গলের মানিক দত্ত। তার সঙ্গে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। তিনি কোন শতকের ছিলেন? তিনি ছিলেন ষোড়শ শতকের কবি, ঠিক আছে? ক্ষেত্রে কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তার সম্পর্কে বলছে, তিনি ছিলেন ষোড়শ শতকের কবি। এবং তার যে কাব্য যে রয়েছে সে কাব্য সম্পর্কে একটু জেনে নি। কি বলছে দেখো, মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারায় অন্যতম কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। শুধু মঙ্গল কাব্য নয়, মধ্যযুগের সমগ্র কাব্যধারায় তিনি উল্লেখযোগ্য কবি, ঠিক আছে? তো মধ্যযুগে শুধুমাত্র মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু আমরা বলতে পারবো না, অন্যান্য যে কাব্য রয়েছে তার মধ্যেও কিন্তু একজন উল্লেখযোগ্য কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। কি বলছে যে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মুকুন্দরাম এই যুগে জন্মালে মস্ত বড় উপন্যাসিক হতেন। মানে তার যে প্রতিভা সেই প্রতিভা থেকে কিন্তু বলছে যে তিনি যদি এই যুগে জন্ম দেন তাহলে কিন্তু তিনি মস্ত বড় উপন্যাসিক হতেন। এবং কি বলছে, আসলে চরিত্র, চিত্রণ, কাহিনী তার সঙ্গে পরিবেশনের মুস্কিয়ানার তাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখানে কবির নিবাস ছিল বর্ধমান জেলার, তার সঙ্গে রত্না নদীর তীরে দামুন্না গ্রামে কিন্তু কবির আর কি জন্ম। এবং কি বলছে, কবি নিজের আত্মপরিচয় দিয়েছেন। দেখো এই অংশের মধ্যে আমরা দেখতে পারবো যে দেখো কি বলছে, হৃদয় মিশ্রের তাঁত কবিচন্দ্র হৃদয় নন্দন মহামিশ্র জগন্নাথ তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই বিরচিল শ্রী কবি কঙ্কন। খুব সুন্দরভাবে তার যে নিজের আত্মবিবরণ সেই সম্পর্কে কিন্তু তিনি বলেছে তার কাব্যের মধ্যে। কি বলছে, কবি একসময় বাঁকুড়া রায়ের সভায় উপস্থিত হন এবং বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের নির্দেশে কবি কাব্য রচনা করেন, ঠিক আছে? কার নির্দেশে তাহলে তিনি কাব্য রচনা শুরু করলেন? তার সঙ্গে তার কাব্যের নাম, এই যে এই জায়গাটা ভালো করে দেখবে, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির নাম কিন্তু অভয়া মঙ্গল রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু তোমরা ভুলবে না। তারপর কি বলছে, তবে তা অম্বিকা মঙ্গল তার সঙ্গে গৌরী মঙ্গল নামেও কিন্তু পরিচিত কবি কাব্য রচনা সম্পর্কে এখানে জানিয়েছে। কি বলছে দেখো, যে রসকেশ রসেবেদ শশাঙ্ক গানতা কতদিন দিলা গীত হরের বনিতা, ঠিক আছে? তার কাব্য সম্পর্কে 2টা লাইন তিনি উৎসর্গ করেছেন। এবং কি বলছে, মুকুন্দরাম জীবন রসিক কবি ছিলেন, তার সঙ্গে জীবনের সুখ দুঃখ প্রেমের চিত্রণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার সঙ্গে মুকুন্দরাম চক্রবর্তী তিনি কিন্তু একজন জীবন রসিক কবি ছিলেন, সুখ দুঃখ এই সম্পর্কে তার কাব্যের মধ্যে তিনি আলোচনা করেছেন। এবং কি বলছে, তার সৃষ্ট চরিত্রগুলো বাস্তব ভূমির স্পর্শে জীবন্ত হয়ে উঠেছে, যেখানে কালকেতু, তার সঙ্গে ফুল্লরা, তার সঙ্গে লহনা, তার সঙ্গে খুল্লরা, তার সঙ্গে ভারুদত্ত,
তার সঙ্গে মুরারিশীল চিত্ররঙ্গনে কিন্তু তিনি বাস্তব জীবনে প্রাধান্য দিয়েছে। এই যে কয়েকটা বিখ্যাত চরিত্রগুলোর নাম কিন্তু বললাম, যে চরিত্রগুলি তিনি ফুটিয়ে তুলে কিন্তু বাস্তব জীবনের যে পরিচয় সেগুলো কিন্তু তিনি আলোচনা করেছে। ফলে আমরা দেখবো ফুল্লরার যে জীবন যন্ত্রণা, তার সঙ্গে ভারু দত্তের যে ভণ্ডামি, তার সঙ্গে শতটা চমৎকারের ফুটে ওঠে, এবং কি বলছে ভারু দত্তের সাজসজ্জা ও বসনভূষণের মধ্যে যে আপাতদৃষ্টি হাসি তার লেখক অনন্ত দক্ষতার সঙ্গে কিন্তু ফুটিয়ে তুলেছে তার কাব্যের মধ্যে, যেটা 2-3টা লাইন কিন্তু এখানে খুব সুন্দর, 4টা লাইন কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে ভারু দত্তের যে চরিত্র সেই সম্পর্কে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, এই ভারু দত্ত চরিত্রে রবীন্দ্রনাথ আনন্দিত হয়েছিল, মানে এই যে ভারু দত্ত একটা যে চরিত্র ছিল, যেই চরিত্র কিন্তু রবীন্দ্রনাথ পাঠ করে খুব আনন্দ পেয়েছিল, এবং কি বলছে ভারু ওর মুরারি চিরকালেরই টাইপ চরিত্রে পরিণত হয়েছে। তাই রবীন্দ্রনাথ লিখেছে যে কবি কঙ্কন এই ছাদের মানুষটিকে আমাদের কাছে যে মূর্তিমান করিতে পারিয়াছেন তাহার একটি বিশেষ কারণ আছে, ঠিক আছে। এই যে এত সুন্দর একটা চরিত্র তিনি অঙ্কন করেছেন তার পিছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। সে কারণটা হচ্ছে কবি কঙ্কন চণ্ডীতে ভারু দত্ত তাহার সমস্ত অনাবশ্যক বাহুল্য বর্জন করিয়া কেবল একটি সমগ্র রসের মূর্তিতে আমাদের কাছে তা প্রকাশ করিয়াছে, যেখানে মঙ্গল কাব্যে 12 মাসা থাকলেও মুকুন্দরাম ফুল্লরার বড় প্রাণবন্ত করে কিন্তু তুলেছে, মানে ফুল্লরাকে কিন্তু একটা বড় চরিত্র বা একটা বড় জীবন্ত চরিত্র কিন্তু প্রাণবন্ত করে তুলেছে, ঠিক আছে। তার সঙ্গে কি বলছে দেখো, ফুল্লরা যে রয়েছে, ফুল্লরা সুখ দুঃখের চিত্রণে আমাদের বাঙালি ঘরের মধ্যবিত্ত নিম্নবিত্ত গৃহবধূর কথাই কিন্তু মনে পড়ে। এই যে ফুল্লরা বলছি, লহনা বলছি, এই যে নারী চরিত্র, এই নারী চরিত্রগুলো কিন্তু আমাদের যে মধ্যবিত্ত সমাজে যে নারীরা রয়েছে, স্ত্রীরা রয়েছে, তাদের কিন্তু চরিত্র অঙ্কন করে, যেখানে 2টা লাইন এখানে খুব সুন্দরভাবে দেখো বলে দিয়েছে। আমি আর লাইনগুলো বলছি না, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। কি বলছে, মুকুন্দরাম শিল্পকবি, তার সঙ্গে জীবনের বহুবিধ চিত্রণে তিনি নিজেকে নিয়োজিত করেছেন, যেখানে পশুদের ক্রন্দন থেকে হাস্যরস, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য সমাজ চিত্রণে তিনি অনেক এগিয়ে ভেবেছেন। মানে তার যে ভাবনা, মধ্যযুগের কবি হয়ে এতটা গভীর ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো তার লেখার মধ্যে কিন্তু প্রকাশ পেয়েছে। যেই কারণে বলছে কি, কালুর ভোজন, শিবের দারিদ্র, তার সঙ্গে ধনপতির লালসা, লহনা, খুল্লরা, দ্বন্দ্ব সব মিলিয়ে তিনি বাঙালি জীবনের চিত্র অঙ্কন করেছেন। এই জন্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই কিন্তু তাহার মধ্যে ছিল বর্তমান। মানে কি বলছে যে তার মধ্যে এতটা আর কি প্রতিভার পরিচয় পাওয়া গেছে, যেই কারণে কিন্তু বলছে একটা দক্ষ ঔপন্যাসিক যে রয়েছে তার মধ্যে যতটা গুণ থাকে সব গুণই কিন্তু সেই মধ্যযুগে চণ্ডীমঙ্গল যে কবি রয়েছে, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তার মধ্যে কিন্তু বর্তমান ছিল, ঠিক আছে। কি বলছে, এই যুগে জন্মগ্রহণ করেননি তিনি, যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হতেন তাহাতে কোনো সন্দেহ নেই। মানে তিনি যেহেতু আধুনিক যুগের কবি, মানে আধুনিক যুগে জন্মগ্রহণ করেনি, সেই কারণে বলা হচ্ছে তিনি যদি এই যুগে আর কি জন্মগ্রহণ করতেন তাহলে কিন্তু তিনি কবি না হয়ে তিনি একজন ঔপন্যাসিক হতেন, ঠিক আছে। দেখো, তো আজকের এই যে টপিকটা তোমরা একবার দেখে নাও, টপিকটা নিয়ে কিন্তু আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল। আলোচনাটি তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।